আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির একদিনের অধিবেশন আমরা গতকাল সংগঠিত করেছি। এই মিটিংটা আমাদের করতে হয়েছে কোভিড পরিস্থিতির কারণে অনলাইনে। তো যাই হোক, আমাদের অনলাইনে সমস্ত জেলা এবং মহকুমায় আমাদের রাজ্য কমিটির সদস্য এবং যারা স্থায়ী আমন্ত্রিত এবং বিশেষ আমন্ত্রিত সদস্য তারা অংশগ্রহণ করেছেন। আমরা শুরুতে যেটা করি, আমরা শহীদ এবং শোক প্রস্তাব আমরা গ্রহণ করি। তাতে 9 সেপ্টেম্বর আমরা রাজ্য কমিটির গত মিটিং করেছিলাম। এই অন্তর্বর্তী সময়েতে আমাদের 2 জন কমরেড শহীদ হয়েছেন। একজন ফটিক রায় লোকাল কমিটির সম্পাদক ছিলেন এবং কুমারঘাট মহকুমা কমিটির সদস্য ছিলেন সুশীতল দেব। তাকে শাসক দল বিজেপির দুর্বৃত্তরা পার্টি অফিস থেকে যাওয়ার পথে তাকে প্রচণ্ড মেরেছিল। খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা গেছেন। আমরা তাকে শহীদ হিসাবে আমরা করেছি। দ্বিতীয়ত হচ্ছে যে গত 15ই অক্টোবর এই যে কাজ খাদ্যের দাবিতে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ যে গণরেভলিউশন বিভিন্ন জায়গাতে দিচ্ছিল, তাতে পেচারথলের এই গণরেভলিউশনে আসার পথে আমাদের পার্টির কর্মী এবং জিএমপি সমর্থক মঙ্গলধন চাকমা, তাকেও বিজেপির দুর্বৃত্তরা প্রচণ্ড মারপিট করে, তাকে হাসপাতালও আসতে দেয়নি। তিনিও প্রাণ হারান। এই 2 জন শহীদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আর এই সময়তে যারা প্রয়াত হয়েছেন, আমাদের পার্টির রাজ্য কমিটির পূর্বতন সদস্য কমরেড বনবিহারী সাহা, আমাদের প্রবীণ পার্টি নেতা, জিএমপি নেতা এবং এডিসির সদস্য ললিত দেববর্মা, কমলপুরে আমাদের মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য মানবেন্দ্র দেব, তারপরে কাঞ্চনপুর মহকুমা সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য ধীরেন্দ্র নম, আমাদের পার্টি এবং জিএমপির প্রবীণ নেতা প্রাক্তন বিধায়ক বিন্দুরাম রিয়াং, পানিসাগরে আমাদের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য নৃপেন্দ্র দাস, কমলপুর মহকুমা কমিটির প্রাক্তন সদস্য বীরেন্দ্র কৈরি, তিনি একজন খুব প্রখ্যাত ফুটবলার ছিলেন। বীরেন্দ্র কৈরি আগরতলার মানুষও তাকে জানে। আমাদের বিলোনিয়ার পার্টি নেতা, জনশিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক নিতাই দেববর্মা, জনশিক্ষা আন্দোলনের আরেকজন প্রবীণ নেতৃত্ব রাধাচন্দ্র দেববর্মা, এবং যে জনশিক্ষা আন্দোলন, ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলনে যে সাংস্কৃতিক গ্রুপের কনভেনার ছিলেন বিরজা দেববর্মা, আমাদের রাজ্যের বিশিষ্ট লেখিকা, কবি অপরাজিতা রায়, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা জগদীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দেশের একজন খ্যাতনামা সঙ্গীতশিল্পী পি বালাসুব্রমণিয়াম, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব
হায়দার আনোয়ার খান জুনো তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। এই যে রাজ্য কমিটির অধিবেশন, আমরা 2 মাসের পরিস্থিতি পর্যালোচনা করলাম। সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ, সব দিক থেকে খারাপ। যেমন আইন শৃঙ্খলার দিক থেকে, তেমনি অর্থনৈতিক দিক থেকে। তীব্র অভাব সর্বত্র, পাহাড়ে, গ্রামে, শহরে। মানুষের কাজ নেই, খাদ্যের অভাব, এবং রেগা। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টা জনসভাতে বলেছিলেন বিজেপি এলে 200 দিন কাজ দেওয়া হবে, 340 টাকা করে মজুরি দেওয়া হবে। এই বছরে এখন পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি মহকুমাগুলো থেকে, গড়ে 15-16 দিনের বেশি কাজ হয়নি, এবং সে মজুরিও তারা পাননি। এই যে শারদ উৎসবের আগে যে 2-3 দিনের কাজ দেওয়া হয়েছে, তার আগেও যে কাজ দেওয়া হয়েছে, তার মজুরি বকেয়া। 340 টাকা দূরের কথা, বামফ্রন্ট সরকার থাকার সময়তে 169 টাকা ছিল। প্রকৃত অর্থে অধিকাংশ জায়গাতে মজুরি তারা 30, 40, 50 টাকার বেশি পাচ্ছেন না। কারণ এই শাসক দল বিজেপি এবং আইপিএফটির দুর্বৃত্তরা গ্রুপ লিডার নাম লিখিয়ে কাজ না করে এই রেগার শ্রমিকদের মজুরিতে ভাগ বসাচ্ছে। চোখের জল ফেলে 30-40 টাকা মজুরি নিয়ে তাদের কাজ করতে হচ্ছে, কারণ উপায় নেই, ঘরে অভাব, প্রচণ্ড অভাব। এবং অভাবের তীব্রতা এতখানি, এই 2 মাসের মধ্যে শুধু ধর্মনগর মহকুমাতে প্রচণ্ড আর্থিক সংকটে জর্জরিত হয়ে 8 জন আত্মহত্যা করেছে একটা মহকুমাতে। যেগুলো রিপোর্ট হয়েছে প্রতিটা মহকুমাতে আছে। অনেকে আত্মহত্যার চেষ্টা করেছে। পরিস্থিতি এতটা খারাপ যে মানুষ এখন ঋণ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন, কাজ নেই। এই যে যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা ছিলেন, ফিরে এসেছেন কোভিডের কারণে, তারা এখানে রয়েছেন। তা বলা হয়েছিল তাদের কাজ দেওয়া হবে। কোথায় কাজ? ফিরেও যেতে পারছেন না, কারণ সে সমস্ত যেখানে কাজ ছেড়ে এসেছেন সেখানে এখনও কাজের ইয়ে নেই। এবং বিশেষ ম্যাক্সিমামটা হচ্ছে অসংগঠিত শ্রমিকেরা। তো এই অবস্থাতে মানে কোনো রকমে বাঁচার জন্য পরিবার নিয়ে ঋণ নিচ্ছেন। মাইক্রো ফিন্যান্সগুলোর কাজকর্ম প্রচণ্ড বেড়েছে, গ্রামে পাহাড়ে সর্বত্র তারা ঋণ দিচ্ছে। এবং যাদের টাকাওয়ালা, যে মহাজনী এর কথা আমরা শুনতাম, এরাও টাকা খাটাচ্ছে। হ্যাঁ, তো এত মানে প্রচণ্ড রকম অন্তত 50% বেশি মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। বাজারে এই যে শারদ উৎসবের বাজারে ব্যবসায়ীরা তো প্রকাশ্যে বলছেন যে এই সরকার আসার পর থেকে এমনিতেই মন্দা, তারপরে কোভিডের আক্রমণ। এই শারদ উৎসবের বাজারেও তো তারা ঘুরে দাঁড়াতে পারলেন না, কারণ মানুষের হাতে পয়সাই তো নেই। হ্যাঁ, তো এরকম অবস্থা। এই যে আমরা কোভিডের প্রথম থেকে যে দাবিটা আমরা করে আসছিলাম যে আয়কর দেন না এমন পরিবারগুলোকে
করে মাথাপিছু খাদ্যশস্য বিনামূল্যে দাও এবং পরিবারগুলোকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সংগ্রহের জন্য নগদ 7,500 টাকা দাও। কিছুই তারা করলো না। যদি তাদেরকে ক্যাশ ট্রান্সফার হতো তাহলে পরে তো সেটা বাজারে আসতো, পরিবারগুলো বাঁচত, এই ঋণগ্রস্ত হতো না। বাজারটা একটু চাঙ্গা হতো। কিছুই তো করলো না। শহরে টুইপের কাজ আরও কমেছে। এই যে শারদ উৎসবের সময় আগরতলা পৌর নিগম তারা 15 দিন কাজের জন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দ চেয়েছিল, 1 পয়সা দেয়নি। লাইন ডিপার্টমেন্টের কোনো কাজ নেই বিভিন্ন দপ্তর থেকে, যেটা বামফ্রন্ট সরকারের সময়তে ছিল, রেগা ছাড়াও, যে লাইন ডিপার্টমেন্টের কাজ দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা, কিছুই নেই। এই প্রচণ্ড অর্থনৈতিক সংকটে আমাদের রাজ্যের মানুষ জর্জরিত, এবং বললাম যে ঋণগ্রস্ত, এবং মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানগুলো এরা কোনো নিয়ন্ত্রণ নেই, সরকারের কোনো খবরও নেই যে কীভাবে এই সমস্ত শাখা প্রশাখা বিস্তার করছে, এদের কাজকর্ম করছে। তো এই অবস্থার মধ্যে আমরা দাবি করছি যে রেগার কাজ বাড়াতে হবে, টুয়েপের কাজ বাড়াতে হবে, লাইন ডিপার্টমেন্টের কাজ দিতে হবে, এবং এই যে গ্রুপ লিডারের নাম করে যে শাসক দলের দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে, এবং মজুরি 7 দিনের মধ্যে, কাজ করার 7 দিনের মধ্যে তাদের মজুরি পরিশোধ করতে হবে। এবং এই ডিমান্ডগুলো আবার আমরা রিটারেট করছি যে 10 কেজি করে বিনামূল্যে মাথাপিছু খাদ্যশস্য সরবরাহ এবং 7,500 টাকা করে প্রতিটা পরিবারকে দেওয়া। নাহলে পরে এখন যা অবস্থা, যেখানে আমি বললাম যে একটা মহকুমাতে 2 মাসে 8 জন আত্মহত্যা করেছেন, এটা আরও বাড়বে, রাজ্যের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো সুতরাং এই ডিমান্ডগুলো আমরা গভর্নমেন্টের কাছে জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে সোশ্যাল পেনশন। আমি গত প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে এরা এত অমানবিক, কোনো রকম খোঁজখবর না নিয়ে তারা বাদ দিয়ে দিল। যারা জেনুইন, যে ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ে, যে বামফ্রন্ট সরকারের সময়তে যে কারা কারা এই সুবিধা পাবেন, বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা পাবেন, তারা বেমালুম এই সমস্ত না গিয়ে বাদ দিয়ে দিল। এখন প্রত্যেকটা ব্লকে ব্লকে এই ভাতা প্রাপক যারা ছিলেন, যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা ডেপুটেশন দিচ্ছেন। এবং এমনও দেখা যাচ্ছে যে ধরেন যারা ভাতা যারা পান তারা তো বিপিএল, তো কেউ হয়তো চাকরি পেয়েছিলেন, যেমন 10,323 পাওয়ার পরে তারা অনেস্টলি তাদের বিপিএল কার্ড সারেন্ডার করে এপিএল কার্ড নিয়েছেন। এখন তো এপ্রিলের 1 তারিখ থেকে তো তাদের সেটা নেই। এরা এই পরিবারগুলো গেছে যে আমরা তো তখন বিপিএল কার্ড সারেন্ডার করেছিলাম, এখন তো আমাদের ইনকাম নেই, আমাদের তো চাকরি চলে গেছে। বলছে এরকমভাবে কার্ড পাওয়া যাবে না, সরকারি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে। তো এটা আমরা দাবি করছি, রাজ্য কমিটিতে আমরা আলোচনা করেছি যে এই যে জেনুইন যারা, এদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা অমানবিক। তাদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে যে ভাতা, সে ভাতা তাদের অবশ্যই দিতে হবে। এবং এই এবারে বৃষ্টি কিছু কিছু জায়গাতে ফসল, বিশেষ করে যে সবজি টবজি এই সমস্ত, এগুলো নষ্ট হয়েছে। এই অনেক কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমার কৃষক সংগঠনগুলো দাবি করেছে তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সরকার থেকে সাহায্য দেওয়ার জন্য। কোনো রকম হেলদোল সেখানে নেই। তো এদেরকে যে সাহায্য দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং রাজ্যের অবস্থা যে বললাম যে শোচনীয় অবস্থা, 32 মাস, এই 32 মাসের মধ্যে মেরামতের কাজ একবারই নেই। যে জেলা থেকে মহকুমা, মহকুমা থেকে বিভিন্ন এলাকা, যে রাস্তা ভেঙ্গে চুরমার, কোনো কোনো জায়গাতে রাস্তার অস্তিত্ব নেই, ব্রিজ ভেঙে পড়েছে, মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন। এগুলোর মেরামত, সংস্কার কিছুই হচ্ছে না। কোথায় সরকার? এমনকি জাতীয় সড়ক পর্যন্ত এই অবস্থা। আসাম আগরতলা জাতীয় সড়ক অনেক জায়গাতে ভেঙে গেছে। তো জাতীয় সড়কের বেহাল অবস্থা, জেলা মহকুমা রাস্তাগুলো, এবং তার থেকে আরও নিচে যেগুলো বামপন সরকার তো একেবারে জালের মতো রাস্তা ছড়িয়ে দিয়েছিল, নিয়মিত মেরামত হতো। কোথায় কোথায় তাদের টাকা পয়সা? ডবল ইঞ্জিনের সরকার। এবং অনেক জায়গাতে পানীয় জলের তীব্র অভাব। বিদ্যুতের ব্যাপারে আমরা বারবার বলেছি যে বেসরকারীকরণ চলবে না। এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন বেসরকারীকরণ নয়। তাহলে কি এই যে 5টা ডিভিশন দেওয়া হলো, কি আসছে সেখানে? মানুষ বিক্ষোভ দেখিয়েছে যে বিল ইনফ্লেটেড, বিল নিয়মিত দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত বন্ধ করতে হবে। এগুলো সমস্ত আমাদের বিদ্যুৎ নিগমের আওতায় আনতে হবে। এবং যেখানে যেখানে বিদ্যুৎ যাচ্ছে না, মেরামত সমস্ত আউটসোর্সিং হয়ে গেছে, এগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে সেগুলো করতে হবে। আউটসোর্সিং বন্ধ করতে হবে। আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কিম, কেন্দ্রীয় স্কিম, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যে চোখের চিকিৎসার ব্যাপারে যারা সাহায্যকারী, এরাও কাজ হারিয়েছে। এরকম বিভিন্ন স্কিমে যারা কাজ হারিয়েছে তাদের পুনর্নিয়োগের আমরা দাবি জানাচ্ছি। জিনিসপত্রের দাম অসহনীয়। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস, তেমনি শাকসবজি থেকে অন্যান্য পণ্য। এরা বলছেন যে টাস্ক ফোর্স আছে, তদারকি কমিটি আছে। কোথায়? আরে মাঝে মাঝে আগরতলা শহরে কিছু কিছু সংবাদ মাধ্যমে খবর বেরোলে পরে বাজারে লোক দেখানো যাচ্ছে। কোথায়? মহকুমাতে, জেলাতে কোনো ইয়ে নেই। মানুষ এটা দুর্বিষহ অবস্থার মধ্যে, এমনিতে টাকা পয়সা নেই হাতে, কাজ নেই, ইয়ে নেই, তার মধ্যে জিনিসপত্রের দাম প্রচণ্ড রকম চড়া। এবং সমস্তই তো তুলে দিল, এই যে সমস্ত বেসরকারীকরণ করে দিল, যে আলু, পেঁয়াজ, হ্যাঁ, সমস্ত নিয়ন্ত্রণের বাইরে যে জোর করে কৃষি যে ফার্ম বিল পাশ করলো মোদী সরকার গত অধিবেশনে, এমনকি সংসদে আলোচনা পর্যন্ত করতে দিল না, তার প্রভাব পড়ছে এখন বাজারের মধ্যে। সিরিয়াস অবস্থা। তো এগুলো আমরা দাবি জানাচ্ছি, এগুলো তো আমাদের আন্দোলনের মধ্যে আমাদের আসবে। এবং পাশাপাশি যে নারীদের উপরে যে অত্যাচার, আমরা বারবার বলছি, কোনো রকম সরকারের হেলদোল নেই। এরকম ঘটনা আমাদের রাজ্যটাকে তো কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে। 90 বছরের বৃদ্ধা ধর্ষিতা হচ্ছেন, 55 বছরের বৃদ্ধা ধর্ষিতা হচ্ছেন, শিশুরা ধর্ষিতা হচ্ছেন। ধর্ষণ, শ্লীলতানি ছাড়াও মায়েদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে। এই যে বিলুনিয়ার রাজনগরের ডিমাতলিতে একজন মহিলা, বিজেপির দুর্বৃত্তরা তার যারা পরিকল্পিতভাবে অপরাধের ঘটনাগুলোকে কমিয়ে দেখানোর একটা প্রচেষ্টা আছে। এগুলো চলবে না।
এই নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা সেখানে গভর্নমেন্টকে নিতে হবে। এবং ছাত্রদের আজকে পর্যন্ত যে কলেজে ভর্তির সমস্যার সমাধান হলো না, কোভিড চলছে, সাধারণত ফল বেরোলের পরে যে আগস্ট মাসের মধ্যে বামপন সরকারের সময় তো দেখেছি আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া মোটামুটি শেষ হয়ে যেত, আজকে নভেম্বর, এখনও পর্যন্ত বিশেষ করে যারা কলেজে পড়বে সব ছাত্র এখনও পর্যন্ত তাদের অ্যাডমিশনের ব্যবস্থা হয়নি। টিএমসি প্রচণ্ডভাবে সেখানে তাদের ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম একটা অভাবের সিচুয়েশান, কীরকম অমানবিক সরকার! যে বামপন সরকার যে দুটো মেডিকেল কলেজ করেছিল, যে যার ফলে আমাদের রাজ্যের একেবারে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পর্যন্ত ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, ডাক্তার হিসেবে কাজ করছে, জুমিয়া ঘরের সন্তান, ক্ষেতমজুর পরিবারের সন্তান। হ্যাঁ, আজকে কী অবস্থা! তারা কি করে তাদের এত বিশাল অঙ্কের ফি মেটাবে? আমরা এটা রিভিউ করার দাবি জানাচ্ছি, টিএমসিতে যেরকমভাবে বাড়ানো হয়েছে সেটা, এবং ছাত্র ভর্তির যে বিষয়টা ইমিডিয়েটলি এটাকে সলভ করতে হবে, যাতে কেউ যারাই পড়তে ইচ্ছুক তারা যাতে পড়ার সুযোগ পায়। এবং আমাদের এই আক্রমণ এখনও চলছে। দুজন শহীদের কথা বললাম, যে এই সময়ের মধ্যে আমরা পর্যালোচনা করে দেখেছি যে যেখানে এই করোনার নাম করে অর্থনৈতিক আক্রমণ বাড়ছে, অথচ বিরোধী দলগুলোকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। সেখানে গিয়ে পুলিশ জলকামান মারছে, গ্রেপ্তার করছে, লাঠিচার্জ করছে। ডিফাইং অল দিস, এবং বিজেপির দুর্বৃত্তদের হামলা সত্ত্বেও এ সমস্ত উপেক্ষা করে মানুষ পেটের তাগিদে এই গত 2 মাসের মধ্যে ব্যাপকভাবে আন্দোলনে সামিল হয়েছেন। আমরা পর্যালোচনার মধ্যে এটা দেখেছি, বিশেষ করে সব জায়গাতেই যেমন শ্রমিকরা নেমেছে, তেমনি উপজাতি অধ্যুষিত এলাকার মধ্যে গণমুক্তি পরিষদ প্রায় প্রতিটা ব্লকের মধ্যে গণডেপুটেশন দিয়েছে, এবং এই গণডেপুটেশনগুলোর মধ্যে ভয় ভীতি সন্ত্রাস মারিয়ে ব্যাপক সংখ্যায় নারী পুরুষ সেখানে অংশগ্রহণ করেছেন। কৃষি মজুর, কৃষক, যুবকরা, নারীরাও আস্তে আস্তে ভয় কাটিয়ে তারা নামছেন। এটা কেন? কারণ অবস্থা এমন যে ঘরে থাকা যায় না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তার মধ্যেও সেখানে আক্রমণ এরা চালাচ্ছে। কোনো রকম যে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের যে পথ, সেগুলো প্রথম থেকে তারা রুদ্ধ করার চেষ্টা করছে। এই পিরিয়ডের মধ্যে আমাদের বেশ কয়েকটা পার্টি অফিস আক্রান্ত হয়েছে। এমনকি এই বিহারের বিধানসভা নির্বাচন, এদের কোনো লজ্জা আছে? যেখানে বিজেপি জিতেছে, বিজেপি জোট, কি ফলাফল? 14% ভোট কমেছে, এবং অন্তত 10 থেকে 12টা আসন সেগুলো কারচুপি করে এই মহাগঠবন্ধনের প্রার্থীদের সেখানে হারিয়ে দেওয়া হয়েছে মেজরিটি রাখার জন্য। তারপর তারা এখানে বিজয় মিছিল নামে করছে, তাদের কোনো লজ্জা নেই। এবং এই বিজয় মিছিলের নাম করে আমাদের মেলাঘরের অফিসটা দুবার আক্রমণ করেছে। মেলাঘর আমাদের অঞ্চল কমিটির অফিস, এগুলো বন্ধ করতে হবে। এরা দেওয়ালের লিখন পড়তে পারছে না। বিহারের রেজাল্টকে নিয়ে বিকাশ বলছেন, নরেন্দ্র মোদী বলছেন যে বিকাশের পক্ষে ভোট দিয়েছে। বিকাশ তো গতকালকে রিজার্ভ ব্যাংক কি বলেছে? রিয়েল রিসেশন। এই রিয়েল রিসেশন এটা হচ্ছে বিকাশ। তো এর বিরুদ্ধে আগামী
26 নভেম্বর সারা দেশে ধর্মঘট, আমরা এটাকে সমর্থন জানিয়েছি, ব্যাপক আমাদের প্রচার চলছে। 26-27 নভেম্বর কৃষকদের প্রতিবাদ ফার্ম বিলগুলোর বিরুদ্ধে, এবং এই যে আমাদের রাজ্যের যে হাল, অর্থনৈতিক বেহাল অবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিদ্যুৎ পানীয় জলের বেহাল অবস্থা, এই ইস্যুগুলো নিয়ে আমরা এই ধর্মঘটের পরপরে এবং 26-27 নভেম্বরের পরপরে আমরা ব্যাপক আন্দোলনে যাব আমরা, এবং দলমত নির্বিশেষে সব অংশের গরিব মেহনতি শ্রমজীবী মানুষকে আমরা এই আন্দোলনগুলোতে সামিল হওয়ার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, হ্যাঁ, এবং ন্যায্য দাবি আদায়ের জন্য, হ্যাঁ, এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা করছি। এবং কোভিড সম্পর্কে আমরা আবারও সতর্ক করছি। কোনো রকম সেখানে আত্মসন্তুষ্টির সুযোগ নেই। আপনারা মিডিয়ার প্রতিনিধি দেখছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি যে কালকে 2 লক্ষের বেশি সংক্রমণ, দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেছে সেখানে। হ্যাঁ, আমেরিকাতে কালকে কারফিউ জারি করা হয়েছে বিভিন্ন প্রদেশের মধ্যে। আমি আমেরিকার কথা বাদ দিলাম, দিল্লির অবস্থা দেখুন, গতকালকে সংক্রমণ রেকর্ড ছাড়িয়ে গেছে। অন্যান্য রাজ্যের মধ্যেও দেখা যাচ্ছে যে এই শীতের সময়তে প্রকোপ আরও বাড়বে। সুতরাং সরকার তো কোনো রকম, তাদের তো চিন্তাভাবনা নেই, কোনো পরিকল্পনা নেই। একটা কি ভার্চুয়াল বৈঠক হলো, সেখানে স্বাস্থ্য দপ্তর নিয়ে বসে আছেন, মুখ্যমন্ত্রী সেখানে যান না, অবহেলা। এই ক্ষেত্রে আমরা লাস্ট প্রেস কনফারেন্সে ডিমান্ড করেছি, আমাদের বিধানসভার বিরোধী দল নেতা ডিমান্ড করেছেন, আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীরা ডিমান্ড করেছেন যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাসপাতালগুলোর এই চিকিৎসাকে আরও সম্প্রসারিত করতে হবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং টেস্ট বাড়াতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম মানে সাবধানতা যাতে মানে, সেই ক্ষেত্রে জনগণকেও আমরা সচেতন হওয়ার জন্য, যে এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তারাও সতর্কতা অবলম্বন করবেন, আপনাদের মাধ্যমে সেই আবেদন জানাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের রাজ্য কমিটির অধিবেশনে যে আমরা আলোচনা করলাম, সেটা আপনাদের কাছে রাখলাম। যদি কিছু প্রশ্ন থাকে বা ব্যাখ্যা থাকে আপনারা নিশ্চয়ই রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, সেটা আমরা তো ওই যে আমি গত 9 তারিখে আমরা যে প্রেস কনফারেন্স করলাম সেটাতে আমরা বলেছি যে এই সাংবিধানিক সংস্থা, এটা 6 মাস চলে গেছে। হ্যাঁ, এখন তো 15 তারিখ তো হয়ে যাবে, ইমিডিয়েটলি সেটা নির্বাচন করতে হবে এবং পুরো সংস্থাগুলো নির্বাচন করতে হবে। আপনি কি বললেন? স্যার, কালকে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে 77% রেগার কাজ হয়েছে, আপনি বলছেন 20%ও কাজ হয়নি, সেটাকে আপনারা কীভাবে? আমি তো বলছি তারা যে ক্লেম করছেন একেবারে ফলস, একেবারে ফলস। আপনারা এই তথ্য নিন ব্লগগুলো থেকে, যে আমরা যা করছি, আমরা তো মহকুমার আমাদের রাজ্য কমিটির মেম্বাররা তো তারা রিপোর্ট করেছেন। একেবারে ফলস। আর কিছু আছে? তাহলে আপনারা বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা, এদিকে পুলিশ কর্তারা সাংবাদিক সম্মেলন করে বলছে যে আগের থেকে অনেক ক্রাইম কমেছে। আরে ক্রাইম কমেছে, আপনাদের তো মিডিয়ার বন্ধু না ওই পার্থ সেনগুপ্ত, তো পুলিশ হেডকোয়ার্টার থেকে কত দূরে তার বাড়ি চুরি ডাকাতি হয়েছে, হ্যাঁ, গ্রিল কেটে করেছে। আর কোথায় আছে? আপনারা তো রিপোর্ট করছেন প্রতিদিন যে খুন হচ্ছে, জখম হচ্ছে, নারীদের গলা থেকে কান থেকে হাড় ছিনতাই হচ্ছে, নারী ধর্ষণ, শ্লীলতাহানির একটার পর একটা ঘটনা ঘটছে। তো এটা তাদের যে সোকল ক্রাইম রেকর্ডস, তো এর তো কোনো রিফ্লেকশন নেই, কারণ এরা আসলে তো এফআইআর নেন। আমাদের উপরে যতগুলো আক্রমণের ঘটনা ঘটেছে,
এফআইআর তো নেয় না, তো এফআইআর না নিলে পরে তো এটাই হবে, এরকম দেখা মানে তো এটা এই সমস্ত করে তারা হাস্যাস্পদে পরিণত হচ্ছেন যেসব পুলিশ কর্তারা এই দাবি করছেন যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এটা বাস্তবের সঙ্গে কোনো মিলেনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ অনুসারে 2020-21 শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে 1 নভেম্বর, দ্যাট ইজ 2 নভেম্বর থেকে, যেহেতু 1 নভেম্বর একটা রবিবার ছিল। এই রাজ্যকে মানে ওই নির্দেশে বলা হয়েছিল যে যাদের রেজাল্ট 18 আগস্টের দিকে হয়েছে তাদের জন্য 18 নভেম্বর পর্যন্ত সুযোগ। তো আমাদের কিন্তু জুলাইতে শেষ, রেজাল্ট জুলাইতে হয়ে গেছে টিএবিএসসি, এখনো ছাত্র ভর্তি প্রক্রিয়া শেষ হলো না, যেটা আলোচনা করেছি। এটা নিয়ে বৃহত্তর আন্দোলনের কি? এটা আমরা ডিমান্ডটা করছি সরকারের কাছে, কিন্তু এই আমাদের যে ছাত্র সংগঠনগুলো তারা অলরেডি ইয়ে করছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা বারবার ডেপুটেশন দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এখন এটা ছাত্র এবং শিক্ষানুরাগী মানুষ তাদের কাছে আমরা ইয়ে করছি, তারা নিশ্চয়ই এই দাবি নিয়ে ব্যাপক আন্দোলনের আমরা পার্টি থেকে সমর্থন দেব। থ্যাংক ইউ।